নমস্কার, আমি বিশ্বজিৎ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। যে আপনারা জানেন, ইউনাইটেড নেশনসে যে সাধারণ সভা হচ্ছে, ওখানে আমাদের বাংলাদেশের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূস ওখানে গেছেন। এবং আজকে একটা ছবি আপনাকে দেখাই। প্রথমে আমি এডিট করিনি, ছবিটা আমি একটু দেখাচ্ছি। ছবি অনেক কিছু কথা বলে। ছবির কেমিস্ট্রিটা দেখুন। ছবিটা দেখলেন, কেমিস্ট্রিটা দেখলেন, এক হাতে জড়িয়ে মনে হচ্ছে যে পাপ্পুকে, ডক্টর ইউনূসকে পাপ্পুর মতো লাগছে। পাপ্পুকে তার বস একটা কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিল এবং সে অ্যাসাইনমেন্টটা সাকসেসফুল হওয়ার পর পাপ্পুকে সে সংবর্ধনা দিচ্ছে, ওয়েল ডান বেটা। ছবিটা দেখুন, ঠিক আরেকবার দেখাচ্ছি, ঠিক এরকম দুজন দেশের রাষ্ট্রপ্রধান এভাবে এক হাতে খুব কম দেখা যায়। ঠিক আছে, তো ছবি অনেক কথা বলে, আমি বললাম আগেই। তো বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে। তো সেই ভিডিওটা কতটা প্রাসঙ্গিক এই ছবিটার সাপেক্ষে সেটাও আমি আজকে বলবো। প্রথমে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যেটা লিখেছে বিবিসি বাংলাতে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে দেওয়া বিবৃতিতে হোয়াইট হাউস বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচিতে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন। যে সংস্কার করবেন উনি, বিভিন্ন বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আরও যেগুলো রয়েছে ওনাদের দেশে, বাংলাদেশে, সেগুলো সংস্কার করে তারপরে উনি নির্বাচন দেবেন, এরকম একটা কথা চলছে। তো সেই সংস্কারে আমেরিকা সহযোগিতা করবে। কেন আমেরিকার এত ইন্টারেস্ট কিসের? বাংলাদেশ তো এমন কিছু বিশাল পপুলেশনের দেশ না যে ওখানে তারা অনেক ইনভেস্টমেন্ট করার ইচ্ছা আছে, বা সেখানে পরিস্থিতি যদি তাড়াতাড়ি স্বাভাবিক না হয়, তাড়াতাড়ি ইলেকশন না হয়, তাড়াতাড়ি এই সব কিছু সংশোধন না হয়, সেক্ষেত্রে আমেরিকার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। বা বাংলাদেশ এমন কিছু ম্যানুফ্যাকচার করছে যে এই সব অস্থিরতার জন্য সেই ম্যানুফ্যাকচারিং কাজগুলো বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেগুলো বন্ধ হয়ে রয়েছে, যাতে এক্সপোর্ট হচ্ছে না আমেরিকাতে, সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে কেন এত ইন্টারেস্ট আমেরিকার এই সহযোগিতা, তাদের যে নতুন সংস্কার কর্মসূচি বাংলাদেশ সরকারের, সেখানে কেন আমেরিকা এত নাক গলাচ্ছে, বা এত তাদের কিসের ইন্টারেস্ট? এবং প্রত্যেকটা জিনিসের তো একটা লজিক আছে। কী লজিক আছে? বাংলাদেশ একটা বিশাল পপুলেশনের কান্ট্রি না, বা বিশাল মার্কেট নেই ভারতবর্ষের মতো, যে সেখানে প্রচুর ব্যবসার সুযোগ আছে, বা ওখানে এমন কিছু বাংলাদেশের ম্যানুফ্যাকচার হয় যেটা সারা পৃথিবীতে খুব ডিমান্ড, বিশেষ করে আমেরিকার কাছে খুব ডিমান্ডিং, সেরকম কিছু নয়। তো এই ব্যাপারগুলো একটু সন্দেহের নয় কি? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সেন্ট মার্টিন যে দ্বীপটার কথা আমরা বলেছিলাম কিছুদিন আগে, আমি একটা পুরোনো ভিডিওতে আপনি যদি সার্চ করেন আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। সেন্ট মার্টিন দ্বীপটা, এবং শেখ হাসিনা দেশ থেকে দেশত্যাগের আগে, 5ই আগস্টের আগে একটা স্টেটমেন্ট উনি দিয়েছিলেন যে একজন আমেরিকান সাদা চামড়ার নাগরিক, সে আমরা জানি কে, সে এসে তাকে অফার দিয়েছে যে তার রেজিম যদি ঠিক রাখতে হয়, বা সে যদি সেন্ট মার্টিন দ্বীপটা লিজ হিসাবে, যেখানে তারা নেভাল বেস করতে চাইছে আমেরিকা, লিজ হিসাবে তাকে যদি দিয়ে দেওয়া হয় আমেরিকাকে, তাহলে তার রেজিমও ঠিক থাকবে এবং সে যেরকমভাবে নির্বাচন করছে সেখানে তাদের কোনো আপত্তি নেই। মানে সেক্ষেত্রে তাদের গণতন্ত্রের কোনো ব্যাপার নেই। ঠিক আছে? এবং সে যেরকমভাবে শেখ হাসিনা তার সরকার চালাচ্ছে সেভাবে সরকার চালাতে পারে। তো এই যে সেন্ট মার্টিন দ্বীপটা, এটা হচ্ছে আপনারা বলেছিলাম যে বঙ্গোপসাগরে একটা ছোট একটা দ্বীপ,
ঠিক আছে, সেটা মায়ানমার থেকে 8 কিলোমিটার এবং কক্সবাজার থেকে 9 কিলোমিটার বাংলাদেশের, এবং একটা খুব স্ট্র্যাটেজিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এটা, কেননা এই সেন্ট মার্টিনের খুব কাছে হচ্ছে মালাক্কা স্ট্রেট। যে মালাক্কা স্ট্রেটটা একটা এমন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ যেখানে ওয়ার্ল্ডের প্রায় 30 থেকে 40% ট্রেড এই মালাক্কা প্রণালী দিয়ে হয়, এবং প্রায় 94,000 জাহাজ, পণ্যবাহী যে জাহাজগুলো থাকে সেগুলো এই মালাক্কা প্রণালী দিয়ে যাতায়াত করে। তো তাহলে স্ট্র্যাটেজিক দিক থেকে কতটা ইম্পর্ট্যান্ট দেখুন। এবং এই জায়গায় যেমন ভারত এক নেভাল বেস বানিয়েছে নিকোবরে দ্বীপপুঞ্জে, একটা নেভাল বেস অলরেডি তারা বানিয়েছে যাতে চায়নার উপর একটা প্রেশার তৈরি করা যায়। ওখান দিয়ে চায়নার সমস্ত কিছু ইম্পোর্ট এক্সপোর্ট ওই মালাক্কা স্ট্রেট দিয়ে হয়। যদি কোনো কারণে চায়নার সাথে ইন্ডিয়ার কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে মালাক্কা প্রণালী ইন্ডিয়া ব্লক করতে পারবে, যেটা চায়নার ইকোনমির জন্য খুবই একটা দুশ্চিন্তার বিষয়। সেই জন্যটা চায়না একটা স্ট্র্যাটেজিক পথ চায়না একটা নিয়েছে, একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। সেটা আমরা বলেছিলাম যে মায়ানমারের সাথে একটা গভীর সমুদ্র বন্দর চুক্তি, যেটা হচ্ছে চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ, তারা কিন্তু অলরেডি নিয়েছে, এবং অলরেডি একটা মায়ানমারের সাথে একটা অলরেডি তাদের একটা চুক্তি হয়ে গেছে, এবং সেই কাজও তারা এগিয়ে ফেলেছে। এবং সেটা আমি বলছি, সেটা হচ্ছে, এক সেকেন্ড একটু ওয়েট করুন কাইন্ডলি। হ্যাঁ, সেটা হচ্ছে চীন মালাক্কা প্রণালী এড়াতে মিয়ানমারে যে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে সেটি হলো কিয়াউকফিউ গভীর সমুদ্র বন্দর। এটা মায়ানমারের পশ্চিম উপকূলে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই বন্দরটি চীন মিয়ানমার অর্থনৈতিক করিডর এর একটি অংশ এবং চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করার জন্য তৈরি হচ্ছে। চীন এই বন্দরের মাধ্যমে তাদের জ্বালানি আমদানি, বিশেষত তেল, গ্যাস মালাক্কা প্রণালী এড়িয়ে বিকল্প পথে আনার পরিকল্পনা করছে। তাহলে বুঝতে পারলেন যে কিয়াকফু যে বন্দরটা, গভীর সমুদ্র বন্দরটা তারা তৈরি করছে, সেখান থেকে তেল গ্যাস তারা ওখান থেকে আনবে, এবং এইটা চীনের যে ইউনান প্রদেশ রয়েছে সেটার সাথে ভারত মহাসাগরের একটা ডাইরেক্ট কানেকশান রয়েছে, এবং তারা মালাক্কা প্রণালীটা তারা এড়িয়ে তারা এইখান দিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবে। তাই ওখানে যদি ভারতবর্ষ কোনো রকমের ব্লকিং সৃষ্টি করে তাহলেও তাদের খুব একটা যাতে প্রবলেম না হয়। তো এই একটা ব্যাপার, প্রথম কথা। তো চীন একটা নেভাল বেস তৈরি করছে মায়ানমারে, ইন্ডিয়া একটা অলরেডি তৈরি করে ফেলেছে নিকোবরে, এবং রাশিয়ার সাথে গভীর সমুদ্রবন্দর চুক্তি কিন্তু মায়ানমারের একটা হচ্ছে। তো দেখুন, 3-4টে যে পরাশক্তিধর দেশ রয়েছে ওয়ার্ল্ডে, আমেরিকা, চীন, রাশিয়া, ইন্ডিয়া, এর মধ্যে ইন্ডিয়া প্যাসিফিক ওশানে এবং বে অফ বেঙ্গলে কিন্তু চায়না, রাশিয়া এবং ইন্ডিয়ার অলরেডি তাদের একটা প্রভাব তৈরি করে ফেলেছে, ইন্ডিয়া প্যাসিফিক ওশানেও করেছে। কিন্তু এই আমেরিকার কিন্তু সেরকম কোনো বে অফ বেঙ্গল বা ইন্ডিয়া প্যাসিফিক ওশানে কিন্তু সেরকম কোনো প্রভাব নেই, যাতে তারা ভারতবর্ষ বা চীনের সামরিক বা ব্যবসায়িক কাজকর্ম কী চলছে তার জন্য নজরদারি করতে পারে। সেই জন্য সেন্ট মার্টিন দ্বীপটা খুবই ইম্পর্টেন্ট আমেরিকার জন্য, যাতে তারা ওখানে নেভাল বেস তৈরি করতে পারে এবং নজরদারি করতে পারে, এবং দরকার হলে ব্লক করতে পারে, ভারতবর্ষের শিপিং ব্লক করতে পারে, যাতে ভারতবর্ষের ইকোনমির উপর একটা চাপ আসে বা চায়নার একটা চাপ আসে। তো এই হচ্ছে তার কারণ, হচ্ছে আমেরিকা বাংলাদেশকে এত পরিমাণে লবিং করছে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি শেখ হাসিনার যে রেজিম যে চেঞ্জ হলো, তো সেটা যদি আপনারা লক্ষ্য করেন যে শেখ হাসিনার রেজিমটা চেঞ্জ হলো কোটা আন্দোলন দিয়ে। কোটা আন্দোলন কিন্তু 2020 সালে শেখ হাসিনার গভর্নমেন্ট কিন্তু কোটা উঠিয়ে দিয়েছিল। তারপরে কেন কোটা নিয়ে স্টুডেন্টদের এই আন্দোলনটা হলো, সরকারের সঙ্গে কোটা বিরোধী আন্দোলন কেন হলো স্টুডেন্টের? সরকারও তো চাইনি যে কোটা থাকুক, কোটা তো তিনি তুলে দিয়েছিলেন, মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে যাতে কোটার সুযোগ না পায় 56%, সেটা তুলে দিয়েছিলেন 2020 সালে। তারপরে আবার এই মুক্তিযোদ্ধা সংগঠন থেকে একটা হাইকোর্টের রিট পিটিশন করা হয়, তারপরে হাইকোর্ট বলে না, মুক্তিযোদ্ধাদের এই কোটা থাকবে, এবং তার এগেন্সটে সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেছিলেন,
কিন্তু সেই সরকারও যদি একই স্ট্যান্ডে থাকে যে কোটা থাকবে না, স্টুডেন্টরাও একই জায়গায় আছে যা কোটা দরকার নেই, তাহলে সরকারের সাথে স্টুডেন্টদের কেন বিরোধিতা? এটাও তো একটা ভাবতে হবে। এটা তো একটা ফেক আন্দোলন যেটা দেখানো হয়েছে, এবং এটা ম্যানুপুলেটেড। এবং যখন আপনারা দেখবেন, যখন যে আন্দোলনটা তীব্রতর হচ্ছে বা যখন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, তখন কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়ে দিয়েছিল যে কোটা তাদের থাকবে না, কোটার সিস্টেম উঠিয়ে দেওয়া হলো। এবং শেখ হাসিনা কিন্তু আলোচনার জন্য এদের সমন্বয়কদের ডেকেছিল, কিন্তু তারা কিন্তু শোনেনি। এবং তারপরে কিন্তু গুলিতে বেশ কিছু স্টুডেন্ট, যেমন আবু সাইদ, আরও বেশ কিছু স্টুডেন্ট মারা গেছিলো। এবং যে রাইফেল, এখন প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায় গণমাধ্যম থেকে, বাংলাদেশের যে রাইফেলটা ইউজ হয়েছে, যে রাইফেলের গুলি স্টুডেন্টদের যে পাওয়া গেছে 7.6 কি 7.2 কি আমি তো খেয়াল নেই, সেই রাইফেলটা কিন্তু বাংলাদেশের পুলিশ ইউজ করে না, সেটা কিন্তু পশ্চিমা দেশের পুলিশ ইউজ করে। তাহলে সেই রাইফেলের গুলি কী করে এই স্টুডেন্টের দিয়ে এলো? এগুলো কিন্তু প্রশ্ন উঠবে। তো আপনারা বুঝতে পারছেন যে এই যে পাপেট একজন মোহাম্মদ ইউনূসকে আমেরিকা ইনস্টল করেছে কিসের জন্য? সেন্ট মার্টিন দ্বীপটা কবজা করার জন্য, যাতে নেভাল বেস তৈরি করতে পারে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে হেজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে, বা হামাসের যুদ্ধ চলছে, বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, এগুলো কিন্তু ধীরে 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 কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আগামী এক বছর বা 2 বছর বা 16 মাস 15 মাস পরে কিন্তু এই জিনিসগুলো, এই যুদ্ধ আস্তে 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 কিন্তু থেমে যাবে। এটা কিন্তু একটা পিক পয়েন্ট আমরা দেখে নিয়েছি। এবার সেটা আস্তে আস্তে নামছে, ঠিক আছে? এই হেজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ, সেটা কিন্তু একটা পিক পয়েন্টে যাচ্ছে, আবার ধীরে ধীরে নামবে, এবং কদিনের মধ্যে হয়তো যুদ্ধ শেষ হয়ে যাবে। তো এরপরে আমেরিকা কিন্তু ফুললি কনসেন্ট্রেট করছে এই ইন্ডিয়া প্যাসিফিক ওশানে, যাতে তাদের রাজত্বটা কায়েম হতে পারে, এবং চায়নার এবং ইন্ডিয়ার যাতে যে আধিপত্যটা সেটা কমানো যায়। এবং ইন্ডিয়া একটা এমার্জিং ফোর্স, রাশিয়া চায়না একটা এমার্জিং ফোর্স, এবং এই 3 শক্তি যদি এক হয়ে যায় কোনো কারণে, তাহলে আমেরিকার জন্য একটা বড় থ্রেট, এবং অলরেডি হয়ে গেছে। তো এইটা তার আমেরিকা কোনো রকমই মেনে নিতে পারছে না বা পারবে না। সেই জন্য কিন্তু বাংলাদেশকে একটা গুটি হিসেবে ইউজ করছে। আর বাংলাদেশ, তোমাদের বলছি, কিছু নাগরিক, কিছু সমাজ মাধ্যমে কিছু লোকজন বাংলাদেশের আছে বা জঙ্গি সংগঠন আছে, তারা যুদ্ধের হুমকি দিচ্ছে। তোমাদের কিছু করার ক্ষমতা নেই, তোমরা কিছু করতেও পারবে না, তোমরা হচ্ছে একটা গুটি, ঠিক আছে? এই যে শতরঞ্জ, যে দাবার একটা বিশাল বোর্ড আছে না, তোমরা একটা জাস্ট গুটি, যে গুটি জাস্ট তোমাদের, তোমরা জাস্ট একটা বোর্ডে, ঠিক আছে? আমেরিকা জাস্ট এই বোর্ডটাকে স্যাক্রিফাইস করে দেবে। কতদিনের মধ্যে টের পাবে, যেটা পাকিস্তান টের পাচ্ছে এখন। অনেক কিছু পাকিস্তান ভেবেছিল, যেমন তোমরা এখন ভাবছো, ঠিক আছে? এই তোমাদের পাকিস্তানের মতো দশা যদি আমেরিকা না করেছে, ঠিক আছে, তাহলে তুমি দেখে নিও, কদিন বাদেই তার নমুনা দেখতে পাবে, এবং অলরেডি বুঝতে শুরু করে দিয়েছো, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো সিনারিও। এবং আরেকটি ব্যাপার আমি বলতে যাচ্ছি, যে উনি মোহাম্মদ ইউনূস ওখানে গিয়ে, জো বাইডেন আর ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে ইটালিয়ান যে প্রধানমন্ত্রী ছিলেন, ওখানে গিয়ে তাদের সামনে আইএমএফের চিফও ছিলেন, ওখানে গিয়ে বাংলাদেশের স্টুডেন্টদের গৌরব গাথা শোনাচ্ছিলেন, কীভাবে তারা পুলিশের গুলি খেয়েছে। আরে আপনি তো কাদের শোনাচ্ছেন? বাইডেনকে শোনাচ্ছেন। তো এই যে আন্দোলনটা হয়েছে, এর পুরো ইনভেস্টমেন্টটা কার? বাইডেন গভর্নমেন্টের। পুরো আন্দোলনের পুরো ইনভেস্টমেন্টটা তারাই করেছে। এটা কিন্তু সেটা যে মোহাম্মদ ইউনূস জানেন না তা নয়, উনি ভালো মতোই জানেন এটা কে করেছে, ঠিক আছে? এবং এই মোহাম্মদ ইউনূস হচ্ছে ডিপ স্টেটসের একটা অ্যাসেটস, ঠিক আছে? এই সিআইএ বা ডিপ স্টেটস এর একটা অ্যাসেট হচ্ছে মোহাম্মদ ইউনূস। এবং আমার মনে হয় এই গল্পগুলো ওখানে শোনাচ্ছেন আপনি এই কারণে, যে বাংলাদেশে তার বিরুদ্ধে কিন্তু একটা হাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এবং যখন এই মোহাম্মদ ইউনূস যখন প্রথমবার ক্ষমতায় এসেছিলেন বা ইন্টারিম গভর্নমেন্টের অ্যাজ এন চিফ হিসাবে, ঠিক আছে, তখন কিন্তু তার যে সাপোর্টটা ছিল 60 বা 70%-এর উপরে, সেটা কিন্তু অলরেডি 50%-এর নিচে নেমে গেছে। এবং এই স্টুডেন্টদের গৌরবগাথা, এই বাংলাদেশের গৌরবগাথা বিশ্বের দরবারে তুলে দিয়ে এখন কিন্তু বাংলাদেশি পিপলদের বা বাংলাদেশি মানুষদের একটা সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছেন উনি, ঠিক আছে? সিম্পলি এটা ছাড়া আর কিছু না। তো আপনারা আপনাদের মতামত জানান। আপনি কি মনে করছেন যে
এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে জানান এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।